শ্বশুরবাড়ির কাজের মেয়ে শিলাকে দেখেই আমার দৃষ্টি আটকে গেছিল। সে এতটাই সুন্দরী যে তাকে কাজের মেয়ে মনেই হতো না। ধীরে ধীরে তার ব্যাপারে আমার সন্দেহ বাড়তে থাকে। একদিন রাতে স্ত্রী যখন ঘুমাচ্ছিল তখন আমি চুপচুপ করে কাজের মেয়ে শিলার ঘরে যা। তারপর সেখানে আমি যা দেখলাম তাতে আমার বুক কেঁপে ওঠে। কারণ ওখানে তো আমি রাসেল। শ্বশুর বাড়িতে আসার পর থেকেই কাজের মেয়েটির দিকে আমার আলাদা একটি দৃষ্টি গেঁথে গিয়েছিল। মেয়েটির চালচলন এবং মুখদর্শন করে বোঝার উপায় নেই যে সে আমার শ্বশুর বাড়িরই এক কাজের লোক। যদিও এসব কথা মুখে আনা ঠিক নয়, তবে বলতেই হয় আমার স্ত্রী ওই মেয়েটির সৌন্দর্যের ধারে কাছেও নেই। এমনই সুন্দর ওর শরীর, ঠিক তেমনি সুন্দর ওর মুখমণ্ডল। এক কথায় সুন্দরী। রাইসার সাথে আমার বিয়েটা হয়েছে খুব বেশি দিন হয়নি, কেবলমাত্র 2 মাস। আর এটাই আমার দ্বিতীয়বার শ্বশুর বাড়িতে আসা। এই বাড়িতে পা রাখার পর যখন আমার শালিকা রুনা এবং কাজের মেয়েটি আমাদের বরণ করতে আসে, তখন সেই মেয়েটির সৌন্দর্য পরিলক্ষণ করে আমি বেশ কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছিলাম তার দিক। যদিও এভাবে পরনারীর দিকে তাকিয়ে থাকাটা খারাপ বই কি ভালো কাজ নয়, কিন্তু আমি কথা দিতে পারি যে কোনো পুরুষ যদি ওর দিকে একবার তাকায় তবে সে মুগ্ধ হতে বাধ্য। আমার স্ত্রী আমাকে নিয়ে যখন ওর পুরনো রুমে প্রবেশ করে তখন আমি বেশ কৌতূহলী স্বরে জিজ্ঞেস করি, আচ্ছা ওই মেয়েটা কি তোমার কাজিন হয়? রাইসা জিজ্ঞাসা দৃষ্টিতে বলে ওঠে, কোনো মেয়ের কথা বলছো? আরে ওই যে ফর্সা করে সুন্দর মেয়েটা রুনার সাথে আমাদের আনতে এসেছিল। আমার এমন উৎসুক হয়ে প্রশ্ন করা দেখে রাইসা কিছুটা সন্দেহচক্ষু নিয়ে বলল, ওই মেয়ের সম্পর্কে জেনে তোমার কি লাভ? আর ও আমার কোনো কাজিন নয়, বরং আমাদের বাড়ির কাজের মেয়ে। তোমার এত আগ্রহ কেন সেটাই বুঝলাম না। আরে তেমন কিছু না, আসলে ওকে দেখে কাজের মেয়ের মতো মনে হয় না। এই বলেই জিভে একখানা কামড় বসিয়ে দিলাম। কারণ বিয়ের পর থেকেই আমি অনুধাবন করতে পেরেছি যে আমার স্ত্রী বেশ সন্দেহপ্রবণ একটি মেয়ে। তাই একটু এদিক ওদিক দেখলেই মুখে বুলি ফুটিয়ে আমাকে বিভিন্ন নারীদের পাশে বসিয়ে ফেলতেও দ্বিধাবোধ করে না। শ্বশুর বাড়িতে পদার্পণের 10 দিন হয়ে গেছে, অথচ এখনও আমি বাড়িতে যাওয়ার নাম তুলছি না। আমার শাশুড়ি আবার একটু কিপটা ধাঁচের, তাই নিজ মেয়ে জামাইয়ের এতদিন শ্বশুর বাড়িতে থাকাটাকে তিনি যে ভালোভাবে নিচ্ছেন না সেটা ইদানিং আমি তার মুখমণ্ডল দর্শনেই বুঝতে পেরেছি। নতুন জামাই হওয়ার কারণে আতান সরাসর চলে যাওয়ার কথা নিজের মেয়েকেও বলতে পারছেন না। কারণ কোনো মেয়েকে তার মা বাপের বাড়ি থেকে চলে যেতে বললে সেটা তার জন্য অপমান ছাড়া আর কিছু হবে না। ইদানিং খেয়াল করছি কাজের মেয়েটা বেশ ভয়ে ভয়ে থাকে, এমনকি সেদিন খেয়াল করলাম বারান্দার আড়ালে বসে আইফোন দিয়ে কারো সাথে কথা বলছে। এসব দৃশ্য দেখে আমার মনে ওই মেয়েটির প্রতি প্রবল সন্দেহ জেগে উঠলেও আমি আর শেষবে আগ বাড়ালাম না। কারণ এখন রাস্তাঘাটেও মানুষ চোরাই কিংবা মাস্টারপিস আইফোন সস্তা মূল্যে ক্রয় করে, আর মেয়েটিও হয়তো সেখান থেকেই আইফোনটি কিনেছে। আরও 2 দিন পার হয়েছে। আজ হঠাৎই আমার স্ত্রী আমাকে ঘরের মধ্যে ডেকে কিছুটা ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, আচ্ছা তুমি সবসময় শিলাকে এটা ওটা নিয়ে আসতে বলো কেন? আমি কি মরে গেছি নাকি? আসলে তা না, ও যেহেতু এবাড়ির কাজের লোক তাহলে ওকেই তো সবকিছু নিয়ে আসতে বলবো, তাই না? না, তুমি আর ওকে কোনো কিছু নিয়ে আসতে বলবে না। এখন থেকে কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ডাকবে। আর শুনো কালি, কিন্তু আমরা বাসায় চলে যাব। এতদিন কি কেউ শ্বশুর বাড়িতে থাকে? ধুর, আর কিছুদিন থাকি না। শ্বশুর বাড়ি আর নিজের বাড়ির মধ্যে কোনো পার্থক্য আছে নাকি? আমার কথা শুনে এবার রাইসার রাগের মাত্রাটা আরও কিছুটা বাড়ল বোধ হয়। তবুও নিজেকে যথেষ্ট সঙ্গত রেখে বলল, আমি যা বলেছি তাই, কালই বাসায় যাব। তাম যে এখানে কেন থাকতে চাইছো সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। এত সব নির্লজ্জ পুরুষ। এই বলেই সে মুখ বাঁকিয়ে হনহন করে প্রস্থান করল। এদিকে আমি রাইসার চলার পথে তাকিয়ে এক রহস্যজনক হাসি দিয়ে মুহূর্তেই আমার ফোনটি বের করে সুমনকে কল দিলাম। অপর পাশ থেকে কলটি রিসিভ করেই সুমন বলল, হ্যাঁ স্যার, আপনার সন্দেহটাই ঠিক। তাহলে এখন কি করব? কিছু করার দরকার নেই আপাত, কালকেই সানডে মানডে ক্লোজ করে ফেলব। এই বলেই এপাশ থেকে কলটি কেটে দিলাম। গভীর রাত। পাশ ফিরে তাকিয়ে দেখি আমার স্ত্রী মরা ঘুমোচ্ছে। আস্তে করে নিজেদের বিছানা ছেড়েই আমি কাজের মেয়ে শিলার রুমের দিকে রওনা দিলাম। শিলার রুমটা অন্যান্য রুমগুলোর থেকে বেশ দূরত্বেই অবস্থিত, তাই ওই রুমে কিছু হলেও আশেপাশের রুমগুলোতে সামান্য টু শব্দটিও শোনা যায় না। রুমের কাছাকাছি আসতেই হঠাৎ আমি এক অদ্ভুত দৃশ্য দেখে নিজেকে আড়াল করে নেই। পরক্ষণেই খেয়াল করি শিলা নিজের রুম থেকে বের হয়েই এদিক ওদিক চোখ বুলিয়ে বাড়ির মেইন দরজার দিকে এগিয়ে যাচ্ছে। তারপর দরজাটি খুলতেই একটি ছায়ামূর্তি বেশ সাবধানতার সাথেই আস্তে করে শিলার রুমে প্রবেশ করল এবং পরমুহূর্তে সে দরজাটি ভিতর থেকে আটকে দিই। আমার ধারণা অনুযায়ী সবকিছু হওয়াতে আমার সমস্ত শরীর জুড়ে এক শিহরণ বয়ে গেল। ধীর পায়ে শিলার দরজার দিকে এগিয়ে যেই আস্তে করে বাহির থেকে দরজার ছিটকিনি বন্ধ করে দিলাম। ছিটকিনিটা বন্ধ করেই পিছন ঘুরতেই হঠাৎ করে আমার স্ত্রীকে দেখে বুকের ভিতর একটা কম্পন অনুভূত হল। রাইসার এমন বড় বড় চোখের চাহনি দেখে আমার বুঝতে বাকি রইল না যে এই মুহূর্তে কি হতে চলছে। আমি যখনই ওকে কিছু বলতে যাব তার আগেই আমার স্ত্রী আমার গালে চড় বসিয়ে দিল। রাইসার চিৎকার চেঁচামেচি শুনে আমার শ্বশুর শাশুড়ি সহ বাড়ির সবাই নিজেদের রুম ছেড়ে দৌড়ে আসলেন। আমি হাজার চেষ্টা করেও স্ত্রীর মুখ বন্ধ করতে পারলাম না, উল্টো সে চিৎকার দিয়ে বলছে, তোর মতো নির্লজ্জকে আমি চিনতে দেরি করে ফেলেছি।
আজ যদি ঘুম থেকে উঠে এই দৃশ্য না দেখতাম তবে আমি কখনোই আসল সত্যটা জানতে পারতাম না। এই কারণেই তো বলি, তুই কেন শ্বশুর বাড়ি ছেড়ে যেতে চাস না? আমি তোকে কালই ডিভোর্স দিব। আমার শ্বশুর শাশুড়ি মেয়ের কথা বুঝতে না পেরে দৌড়ে এসে বললেন, কি হয়েছে রে মা? জামাই কি করেছে? রাইসা কাঁদতে কাঁদতে বলল, তোমার জামাই আমাকে ধোকা দিয়েছে। সে প্রতিরাতেই শিলার রুমে এসে আজ পুরো হাতে নাতে ধরেছি ওকে। তুমি এই নির্লজ্জটার বিচার করো বাবা। মেয়ের মুখে এমন কথা শুনে কোনো বাবাই যে স্থির থাকতে পারবে না, এটাই স্বাভাবিক। তাই আমার শ্বশুর মশাই রাগী কণ্ঠে আমাকে জিজ্ঞেস করলেন, ও যা বলছে তা কি সত্যি? বিশ্বাস করুন, ওর কথা সত্যি নয়। আসলে এই বাড়িতে আসার পর থেকেই আপনাদের কাজের মেয়েটির প্রতি আমার বেশ সন্দেহ হয়, তাই ওর দিকে আমি আলাদা নজরদারা করতে থাকি। আর শিলা এই বাড়িতে কাজের লোকের রূপ ধরে ডাকাতি করতে এসেছে। এমনকি এই মুহূর্তে ওর রুমে ওর সহযোগী অচেনা এক লোকও আছে। আপনারা বিশ্বাস না করলে এখনই ওর রুমে ঢুকে দেখতে পারে। আমার কথায় এবার সকলে একটু চেতনায় ফিরলেও তখনও পর্যন্ত আমার প্রতি সকলেরই কমবেশি ঘৃণা বিদ্যমান ছিল। তাই আমার কথার সত্যতা জানার জন্য যখন শ্বশুর মশাই বাহির থেকে ছিটকিনিটা খুলে শিলাকে জোরে জোরে দরজা ধাক্কিয়ে ডাকতে থাকেন, তখন আচমকাই ওপাশ থেকে অর্ধছেঁড়া জামা এবং মুমূর্ষু অবস্থায় শিলা দরজা খুলে দেয়। ওর এমন অবস্থা দেখে মুহূর্তেই আমি সহ সকলেরই চোখ ছানাবড়া হয়ে যা। আমার শ্বশুর মশাই বেশ কৌতূহলী স্বরে জিজ্ঞেস করল, কিরে তোর এই অবস্থা কেন? ওনার প্রশ্ন শেষ হওয়ার আগেই শিলা অজস্র ধারায় কাঁদতে কাঁদতে বলল, আপনি গো জামাই আমার সাথে আজকে জোর কইরা খারাপ কাজ করছে। এই বাড়িতে আসার পর থেকেই ডান আমারে একলা পাইলেই খালি কুপ্রস্তাব দিত। কিন্তু আমি রাজি হই নাই দেখা আজকা রাত্রে আমার রুমে আইসা জোর কইরা। আর বলতে পারল না, বরং হু হু করে কেঁদে দিল। শিলার এমন অভিনয় দেখে আমি হতবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। ওর কথা শুনে সবার প্রতিক্রিয়া দেখার আগেই আমি শিলার রুমে ঢুকে এদিক ওদিক এবং খাটের নিচে সেই ছায়ামূর্তি সংবলিত লোকটিকে খুঁজতে থাকি। কিন্তু অবাক করা বিষয় হলো, পুরো ঘর তন্নতন্ন করে খুঁজেও সেই লোকটির কোনো হদিশ পেলাম না। তবে কি ওটা কোনো ভৌতিক কিছু ছিল? এসব ভাবনার মাঝে হঠাৎই শিলা পুনরায় ক্রন্দন স্বরে বলে উঠল, এখন তিনি আমার সাথে খারাপ কাজ করে নিজের দোষ ঢাকার জন্য নতুন ফান্দ এড়েছে। আপনারা বিশ্বাস করেন এই ঘরে কেউ নাই। পরক্ষণেই সে আমার শ্বশুরের পায়ের উপর পড়ে আর্তনাদ স্বরে বলল, চাচাজান, আজকে আপনি এই নির্লজ্জ বেটার বিচার করে আমি আর কাউরে মুখ দেখাইতে পারব না। শিলার কথা শেষ হওয়ার আগেহ আমার স্ত্রীর বড় ভাই দৌড়ে এসে আমার শরীরে কয়েকটি কিল ঘুষি লাগিয়ে দিলে। তাল সামলাতে না পেরে মুহূর্তেই আমি মেঝেতে লুটিয়ে পড়লাম। আমি ভেজা চোখে একশূন্য আমার স্ত্রীর দিকে তাকাতেই সে ঘৃণাভরা দৃষ্টিটা মুহূর্তেই সরিয়ে নি। আমার শ্বশুর মশাই তার ছেলের এমন হিংস্রতা দেখে পরক্ষণেই দৌড়ে এসে ওকে থামিয়ে বললেন, ওর বিচার আদালতে হবে। তোর গায়ে হাত তোলার দরকার নেই। ওর চরিত্র যে এতটা খারাপ সেটা আগে জানলে আমি কখনো আমার মেয়ের বিয়ে ওর সাথে দিতাম না। আমি এতদিন জানতাম 90 জন পুলিশ খারাপ হলেও বাকি 10 জন তোমার মতো ভালো। কিন্তু না, আজ আমার সেই ধারণা সম্পূর্ণ বদলে গেল। শ্বশুরের এমন কথা শুনে আমি লজ্জায় এবং অপমানে টুপটুপ করে চোখের জল ফেলছি। জানি এই অশ্রুর কোনো দাম নেই এখন। এই বিপদের মুহূর্তে আমি খুব করে প্রভুকে ডাকছি যাতে তিনি এই কলঙ্ক থেকে আমাকে মুক্তি দেন। সবাই আমার চারপাশে দাঁড়িয়ে এটা ওটা বলছে যে এখন আমাকে থানায় দিবে নাকি অন্য কিছু করবে। আমার স্ত্রী রাইসাও ডিভোর্সের পূর্ব প্রস্তুতি নিয়ে রেখেছে। আচমকাই শিলার দিকে তাকাতেই খেয়াল করলাম ওর মুখে এক রহস্যজনক হাসি উকি দিচ্ছে। ওর এমন হাসি দেখে আমার সন্দেহ আরও কিছুটা বাড়ল। কোনো কিছু না ভেবেই আমি পুনরায় শিলার রুমে প্রবেশ করলাম। আমার পিছু পিছু রাইসার বড় ভাই এবং শিলাও প্রবেশ করল। এবার শিলার চোখে মুখে কিছুটা ভয় দেখতে পেলাম পরক্ষণে। সে আমাকে এহ রুম থেকে বের করার জন্য আমার স্ত্রীর বড় ভাইকে উদ্দেশ্য করে বলল, দেখেন ভাইজা, নির্লজ্জটায় আবার অভিনয় শুরু করছে। কিন্তু ওর কথায় তিনি কি ভেবে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করলেন না। হঠাৎই আমার চোখ যায় খাটের নিচে থাকা একটি বড়সড় সুটকেসের দিকে। যখনই কৌতূহলবশত ওটা আমি টেনে নিয়ে আসতে যাব, ঠিক তখনই শিলা আমার হাতটি লাথি দিয়ে সরিয়ে দিল। ওর এমন ব্যবহারে আমার শ্যালকো কিছুটা অবাক হলে। ততক্ষণে আমি বুঝে গিয়েছি পালের গদি যদি থেকেই থাকে তবে সেটা ওই সুটকেসের মধ্যেই আবদ্ধ আছে। সেই সুটকেসকে টেনে বের করে এনে খুলতে তার সহযোগীর আমরা খোঁজ পাই। তারপর কাজের মেয়ে শিলা এবং ওর সহযোগীকে একাট খুঁটির সাথে শক্ত করে বেঁধে ফেলা হয়েছে। ইতোমধ্যে আমার অ্যাসিস্ট্যান্ট সুমনও পুলিশ ফোর্স নিয়ে আমার শ্বশুর বাড়িতে চলে এসেছে। মূলত সেদিন আমি আড়াল থেকে শিলার আইফোন দিয়ে কথোপকথনগুলো শুনে ফেলেছিলাম, আর তখনই বুঝতে পেরেছিলাম যে এরা কাজের লোক সেজে বড়লোকদের বাড়িতে ডাকাতি করতে আসে। আমি সবকিছু গুছিয়ে যখন শ্বশুর বাড়ি থেকে বের হতে যাব, তখনই আমার শ্বশুর এবং আমার স্ত্রীর ভাই নিজেদের ভুল বুঝতে পেরে আমার নিকট ক্ষমা চাইলে। আমি তাদের কথার কোনো প্রত্যুত্তর না দিয়ে যখনই বাসা ত্যাগ করতে যাব, ঠিক তখনই রাইসা থেকে যেন দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমার ভুল হয়েছে। আমি আসলে বুঝতে পারিনি তুমি নির্দোষ। আমাকে ক্ষমা করে দাও। আমি নিজের থেকে ওকে ছাড়াতে বললাম, যেই সম্পর্কে কোনো বিশ্বাস ও ভরসা নেই সেই সম্পর্ক সামনে এগিয়ে না নিয়ে যাওয়াই ভালো। এই বলেই আমি আস্তে করে শ্বশুর বাড়ির চোকাট পেরিয়ে অজানার উদ্দেশ্যে রওনা দিলাম।
আমি জানি রাইসাকে ছাড়া আমার এক মুহূর্ত চলবে না, কিন্তু এত বড় একটি অপমানের পর এত সহজেই যদি তাদের ক্ষমা করে দেই, তাহলে সেখানে আমার মূল্যটা থাকলো কোথা? এইসব ভাবতে ভাবতে আমি সেখান থেকে চলে যাই।